জ্যাক রিচের আগের 3টি পর্বে আপনারা দেখেছিলেন যে রিচার্ড কিভাবে পুরনো বন্ধুদের বাঁচানোর জন্য নিউ ইয়র্ক থেকে আটলান্টিক শহরে যায়, কিন্তু গোপন সংস্থার লোকেরা প্রত্যেকটি ইউনিটসের জীবনে পিছু নিয়েছে এবং নিউ এজ ফ্যাসিলিটি নামে একটি কোম্পানি বড় রকম গুরুত্বতায় জড়িত আছে, আর এখান থেকেই ষড়যন্ত্র সূত্রপাত হয়। তো বন্ধুরা, চতুর্থ পর্বটি আমি ছোট করে ব্যাখ্যা করব। পর্বটির নাম সিম্ফনি রাত। শুরুতে রিচার্ড ও তার ইউনিটসের রেস্তোরাঁ দেখতে পাই, যেখানে তারা নিউ এজ ফ্যাসিলিটির কাগজপত্রগুলি ঘাটাঘাটি করছে। সেখানে ডেভিড বলে ওঠে, এতে কারো সন্দেহ নেই যে সুয়ান নিউ এজ ফ্যাসিলিটির হয়ে কাজ করত। রিচার্ড মানতে রাজি না যে সুয়ান বেইমানি কাজ করতে পারে। রিচার্ড তাদের ঘরে কাজে মন দিতে বলে। কিছুক্ষণ বাদে ডেভিড ডিরেক্টর কর্মচারী খাতা থেকে সুয়ানের নাম পায়, যেখানে আমরা জানতে পারি সুয়ান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ সিকিউরিটির পদে ছিল। এর সাথে ল্যাংস্টনকেও দেখতে পাই, যে নিউ এজ ফ্যাসিলিটির সিকিউরিটির ডিরেক্টর ছিল। রিচার্ড সেখানে আন্দাজ লাগিয়ে নেয় আটলান্টিক সিটিতে এই মানুষটির সাথেই কথা বলেছিল। এখানে আমরা আরও জানতে পারি কোম্পানির সমস্ত সিকিউরিটি কর্মচারীরা এই মামলায় জড়িত আছে, যেখানে মার্লো সারোপিয়ানের ঠিকানা দিয়েছিল পুরো ইউনিটদের বিপদে ফেলার জন্য। পরের দৃশ্যে রুশোকে তার প্রধান অফিসারের কক্ষে দেখতে পাই, যেখানে তার অফিসার গতকাল রাতের ঘটনা নিয়ে রাগারাগি করছে। অফিসার সমস্ত দোষ ওই প্রাইভেট ইনভেস্টিগেটরদের উপর লাগিয়ে দেয়। তারপর রুশো বলে যে তাদের ঘরে স্পষ্ট জানিয়ে এসেছে যেন বেশি লাফালাফি না করে। অফিসার কর্নেল রুশোর উপরে চিল্লাতে থাকে যে তোমার জন্যই আজ অবস্থা। তারপর কর্নেল ভালোভাবে বলে, যাও গিয়ে খোঁজ লাগাও ওই প্রাইভেট ইনভেস্টিগেটরটা কী করছে। পরে নিগলি সুয়ানের সাথে জড়িত সমস্ত ড্রাইভ সাফ করে জানতে পেরেছে ল্যাংস্টন তার বস ছিল এবং তার সাথে হাফ ডজন মতো সিকিউরিটির কর্মচারীরা কোয়ের পদে ছিল। ডিকসন বলে, তাহলে তারা নিশ্চয়ই ইনফরমেশন শেয়ার করবে। নিগলি বলে, না, আমাদের বন্ধু শুধুমাত্র মার্লোকেই ইমেল করেছে, যেখানে তার গানের উপরেই সংকেত পাঠিয়েছে, যেখানে সংকেতটি অপছন্দের। তারপর ডিকসন ষষ্ঠ স্তবকটির নাম বলে লিটল উইং। রিচার্ডের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে একটি ফেডারেল ডিফেন্স প্রজেক্টের ফাইল বার করে, যার নাম লিটল উইং, যেটা নিউ এজের সব থেকে বড় কন্ট্রাক্ট। রিচার্ড ফাইলটি পড়ে জানায় এখানে একটি পরিষ্কার কথা বলা হয়েছে, এটা সামরিক বাহিনীর জন্য ছিল। সে আরও বলে সিনেট মালকম লাভয় কংগ্রেসের ভোট পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে বলে আশ্বাস দিয়েছেন, যাতে লিটল উইং সম্পূর্ণতা পায়। পরে ডেভিড বলে লাভয় টাকার জন্য সবকিছু করতে পারে। নিগলি বলে, তুমি লাভয়কে কিভাবে জানো? তারপর ডেভিড বলে সুনাম তাকে চিনিয়ে দেবে, যেদিকেই বাতাস বইবে সেদিকেই তার ভোট যাবে। রিচার্ড বলে, যদি এটাই হয়ে থাকে নিউজের জন্য লাভয় যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। ডিকসন বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব লাভয়ের সাথে কথা বলতে হবে। নিগলি বলে, আমরা এটাও জানি না লাভয় কিছু জানে কিনা। ডেভিড বলে, আমাদের জানার দরকার নেই, কারণ তারা এটাও জানে না তারা কি জন্য ভোট দিচ্ছে। হাজার পাতার বিল, আইনি রেকর্ড, তারা এতে কোনো নজর দেয় না, তারা শুধু ভোটটা দেয়। কিন্তু তাদের আইনি লোকেরা আমাদের জন্য ভালো, কারণ এদের নিরাপত্তা অতটা করা না। তারপর ডিকসন বলে, কিন্তু সেই লোকেরা আমাদের সাথে কথা কেন বলবে? তারপর ডেভিড বলে, ডিসিতে এমনও অনেক শক্তিশালী মানুষেরা আছে যাদের ব্যক্তিগত সমস্যা আছে, প্রধানত অস্বস্তিকর জিনিস তারা করে ব্যক্তিগতভাবে, যেটা প্রকাশ্যে আনতে চায় না। আমার কাজ গোপন ব্যবসাগুলি নিশ্চিত করা। ডেভিড রিচার্ডের কাছ থেকে 10 মিনিট সময় চেয়ে নেয় আইন পাওয়ার পরিচালকদের নাম আর দুর্বলতা খোঁজার জন্য। তারপর নিগলি সুমনের ব্যাপারে কথা বলতে চাইলে রিচার্ড অনেক রেগে যায় এবং বলে সুমান কোনোভাবেই ক্রিমিনাল হতে পারে না। আমরা বুঝতে পারি রিচার্ডের পুরো ইউনিট সুমানকে সন্দেহ করছে। পরের দৃশ্যে পূর্বের সময়কালীন 110 গ্রুপকে দেখতে পাই, যেখানে তারা নিজেদের কাজ করছে। সেখানে নিগলি ড্রাগস পর্যবেক্ষণ করে জানায় ড্রাগসটি এতটাই খাঁটি যে ভাসমান। পরে সেখানে কর্নেল আসে, যেখানে তাদের কাজকর্মের প্রশংসা করতে থাকে এবং তাদেরকে সাবাসি দিয়ে চলে যায়। কিছুক্ষণ বাদে সুমান বলতে থাকে আমাদেরকে বিদেশে পাঠানো হয়, তার সাথে গোলা বারুদ চলতে থাকে, আর এই গাধারা এইসব জিনিস বিক্রি করে এত টাকা কামায় যেটা সব মিলিয়ে আমাদের পেনশনও হয় না। সুমানের কথা শুনে সবাই একটু খটকা লাগে। তারপর লাউরি হিরোইনের ইট গণনা করতে থাকে, কিন্তু সেখানে ডিকসন বলে একটা ইট কম আছে। রিচার্ড ও সুমান গাড়ি চেক করার জন্য যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সুমান গাড়ির সামনের সিট থেকে হিরোইনের ইট খুঁজে পায়। সুমান নিজের ভুলের জন্য আজ রাতের প্রথম রাউন্ড আমার দিক থেকে। তারপর রিচার্ডের ইউনিটসদের দেখতে পাই, যেখানে ডিকসন ও নিগলি বলতে থাকে
সুমন হয়তো কোনো রকম ভাবে বড় টাকার সুযোগ আসার কারণে লিটল উইং এর মতো প্রজেক্টে যোগ দিয়েছে। রিচার্ড তো একই কথা বলতে থাকে, সুমন ভালো মানুষ, সে এই কাজ করতেই পারে না। পরের দৃশ্যে এম কে কসমেটিক সার্জারি ডাক্তারের কক্ষে কথা বলতে দেখতে পাই। এম কথা বলার কায়দায় ডাক্তারের গলায় ছুরি বসিয়ে দেয়। এম খুব সহজভাবেই ডাক্তারকে মেরে দেয় আর এম অফিস বন্ধ করে সেখান থেকে চলে যায়। পরে ডেভিড লাভয়ের পরিচালককে খুঁজে পেয়েছে, যার নাম ড্যানিয়েল বয়েড। তার সম্পর্কে আমরা জানতে পারি জর্জ টাউন ল এর সাধারণ স্টুডেন্ট, যার 2বার ড্রাইভিং লাইসেন্স বরখাস্ত করা হয়েছে আর সে লাভয়ের জন্য আইনি প্রণয়নের কাজ করে। ডেভিড আরো বলে বয়েড আজ রাতে চ্যারিটি ফাউন্ডেশনের ইভেন্টে বস্টন থাকবে, আমরা সেখানেই তাকে ধরে ফেলবো। সেখানে বার্নার ফোনে রুসো কল করে। রুসো তাকে গতকাল রাতে বারণ করা সত্ত্বেও নিয়ে ফ্যাসিলিটিস অফিসে ঢুকে লুটপাট করার উপর প্রশ্ন তোলে। রিচার্ড তার সমস্ত বক্তব্য হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়। এতে রুসো রেগে গিয়ে বলে, আমার নিউ এজের সমস্ত ইনফরমেশন চাই। রিচার্ড বলে, ঠিক আছে, আমি তোমাকে নিউ এজের সিকিউরিটি টিমের লিস্ট পাঠাচ্ছি আর তুমি তাদের ভিতর থেকে খোঁজ লাগাও। রিচার্ড তাকে এটা বলে দেয় আজ রাতে তারা বস্টন যাচ্ছে আর সেখানেই কলটি কেটে যায়। তারপর নিগলি বলে, আমি আর ডিকসন মার্লোর বাড়িতে যাব তার সাথে কথা বলতে। পরে রিচার্ড আর ডেভিড চলে যায় ড্রাগস বিক্রেতাদের কাছে, সেখানে তাদের মেরে ড্রাগস নিয়ে চলে যায়। তারপর নিগলি আর ডিকসনকে মার্লোর বাড়িতে দেখতে পায়। তারা নিরাপদে ভিতরে প্রবেশ করে, যেখানে ইতিমধ্যে মার্লো তার ব্যাগপত্র গুছিয়ে সাথে করে তার বাচ্চা মেয়েকে নিয়ে পালিয়েছে। তারা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নগদ টাকার ব্যাগ পায়, যেটা মার্লো ফেলে চলে গেছে। পরের দৃশ্যে এম ডক্টর অ্যালজগবির পরিচয় নিয়ে একটি গাড়ি ভাড়া নেয়। পরে রিচার্ড ও তার ইউনিটসরা আনুষ্ঠানিক পোশাক পরে তৈরি সঙ্গীতানুষ্ঠানে যাওয়ার জন্য। ডিকসন সঙ্গীতানুষ্ঠানে বয়েডকে নিজের জালে ফাঁসিয়ে নেয় আর রিচার্ড ও ডেভিড পাশের বিলাসবহুল রেস্তোরাঁয় নাম্বারিং পৃষ্ঠাগুলি সমাধান করার চেষ্টা করছে। রিচার্ড নাম্বারিং গুলি গণনা করে জানায় মোট 2197টি ঘটনা উল্লেখ করা আছে, যার মধ্যে 1547টি সফল হয়েছে, যার মধ্যে ফলাফল বেরোয় 6,50,000। কিছুক্ষণ বাদে রিচার্ডের ফোনে নিগলি SMS করে, বিরতির সময় হয়ে গেছে। আমরা ডিকসন আর বয়েডকে বাইরে দেখতে পাই, যেখানে ডিকসন বয়েডকে বলে আমার গাড়ি সামনেই আছে আর বয়েড তার সাথে যেতে রাজি হয়। রিচার্ড তাদের উপর রেস্তোরাঁ থেকেই নজর রাখছিল আর রিচার্ড আগে থেকেই একটি বন্ধুকে নিযুক্ত করে রেখেছে। পরে ডিকসন বয়েডকে উত্তেজিত করে ড্রাগস নেবার জন্য। বয়েড মজার সাথে ড্রাগস নিচ্ছে আর ঠিক সেই সময় আমরা ফিনলেকে দেখতে পাই, যে বস্টন পুলিশের কাজ করছে। বয়েডকে হাতকড়ি পরিয়ে কাস্টাডি রুমে নিয়ে আসে, যেখানে বয়েড বলতে থাকে এই ড্রাগসটি আমার না, পাশে বসে থাকা মহিলাটি। কিন্তু ফিনলে বলে এতে কোনো লাভ নেই, তোমার কাছে ড্রাগস পাওয়া গেছে মানে তুমি দোষী, আর যেহেতু তোমার নাম সিস্টেমে পাঠিয়ে দিয়েছি তাই FBI থেকে 2জন লোককে পাঠিয়েছে তোমার সাথে কথা বলার জন্য। সেখানে রিচার্ড ও ডেভিড আসে এবং তাদেরকে দেখেই বয়েড বলে আমি উকিল ছাড়া কথা বলবো না। তখন ডেভিড তাকে বলতে থাকে এতে অনেক দেরি হয়ে যাবে আর তার আগেই তোমার এই কাজকর্ম সংবাদপত্রে চেপে যাবে, আর এটা কোনো ল স্কুল না, তোমার মতো মানুষেরা 1 থেকে 2 বার টোকা মেরেই মজা নেয়, এই কারণেই অভিযোগটি এত তাড়াতাড়ি যাবে না। তারপর বয়েড বিরক্ত হয়ে বলে তোমরা এখানে কি কারণে এসেছো। বলে রিচার্ড বলে আমাদের লিটল উইং এর সম্পর্কে সমস্ত তথ্য চাই। বয়েড কিছুক্ষণ চুপ থাকে, কিন্তু চাপে পড়ার কারণে সবটা বলে দেয়। লিটল উইং একটি কোড, যেটা নতুন টেকনোলজি সবেমাত্র উন্নয়ন হচ্ছে, যার মধ্যে অবিশ্বাস্য অ্যান্টি মিসাইল সফটওয়্যার, যেটা বাণিজ্যিক বিমান রক্ষায় ব্যবহার করা হবে। এর জন্য একটি মহাকাশ কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করে। তারা বলেছিল সফটওয়্যার বদলানো যেতে পারে, যার মাধ্যমে যে কোনো মিসাইলে ব্যবহার করা যেতে পারে। ছোট সাইজে সফটওয়্যার বানিয়ে পোর্টেবল সারফেস টু এয়ার ওয়েপেন্সে ইনস্টল করা যেতে পারে। পরে ডেভিড বলে এর মধ্যে লাভাই কিভাবে জড়িত আছে, যার উত্তরে বয়েড বলে যে কোনো প্রজেক্টের জন্য আইনি বিল সব দিক থেকে প্রয়োজন, যেটার জন্য বছরের পর বছর কেটে যায় বেসামরিক প্রযুক্তি পরিবর্তন করার জন্য। লাভাই জানতো লিটল উইং সামরিক বাহিনীর জন্য সমস্যা সৃষ্টি হতে পারে, আর যদি সঠিক আইন কানুন মেনে এগোতাম তাহলে কোনোভাবেই সফল হওয়া যেত না। রিচার্ড বলে তাহলে লাভাই এই কাজটি সৎভাবে করেনি। তারপর বয়েড বলে আমি শুধুমাত্র 1000 পাতা সংবিধিটি দাফন করতে সহায়তা করি আর লাভাই শুধু ভোট আদায় করে, এবং এটাও বলে দেয় নিউ এজের সিকিউরিটি অনেক মজবুত আর নিউ এজের 2টি ঘাঁটি আছে, সফটওয়্যার নিউ ইয়র্কে তৈরি হয় আর ডেনভারে হার্ডওয়্যার। পরে রিচার্ড ও ডেভিড সব কথা শুনে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে রিচার্ড আর ফিনলেকে কথা বলতে দেখতে পাই, যেখানে
সেখানে রিচার্ড বলে, আপনাকে আবার ব্যাচ পরে থাকতে দেখে আমি অনেক খুশি। পরে নিগলি এসে রিচার্ডকে ডাক দেয় এবং বলে, পুরো ইউনিট তৈরি, আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। রিচার্ড ফিনলেকে আবার দেখা হবে বলে চলে যায়। গাড়িতে যাওয়ার সময় রিচার্ড নিগলি আর ডিকসনকে ডেনমার্ক যেতে বলে এবং তাদের কাজের সমস্যা সৃষ্টি করতে বলে যাতে ভুল হাত থেকে মিসাইল দূরে থাকে। আমি আর ডেভিড ডিসিতে থাকবো, তার সাথে হোমল্যান্ড সিকিউরিটির কাছ থেকে ইএম সম্পর্কে তথ্য দিতে পারে কিনা। পরে ডেভিড বলে, আমরা এটা করবো কিভাবে? যেহেতু রিচার্ডের ভাই হোমল্যান্ড সিকিউরিটিতে কাজ করতো তাই তারা সাহায্য পাওয়ার সুবিধা রাখে। পরে রিচার্ড ও তার পুরো ইউনিটরা ফুড রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করায়। কিছুক্ষণ পরে সেখানে একদল লোক রিচার্ডের ইউনিটসদের ঘিরে নেয়। আমাদের বুঝতে বাকি থাকে না ল্যাংস্টন গ্যাংস্টারদের পাঠিয়েছে রিচার্ডকে মারার জন্য। রিচার্ড গ্যাংস্টারের লোকেদের সাথে কথোপকথনে হঠাৎ রিচার্ড তাদের উপরেই আক্রমণ করে দেয়। রিচার্ড তো এক একটা গ্যাংস্টারের হাড়গোড় ভাঙতে থাকে। পুরো ইউনিট গ্যাংস্টারদের মেরে পয়সা উসুল করে নেয়। রিচার্ড সেখানে গ্যাংস্টারের ফোন থেকে ল্যাংস্টনকে কল করে। ল্যাংস্টন কল ধরে এবং রিচার্ড তাকে স্পষ্ট জানিয়ে দেয়, তুমি যেটা আশা করেছিলে সেটা হয়নি। ল্যাংস্টন তাকে আবারও সাবধান করিয়ে দেয়, আপনি আমার অপারেশনে অনেক সমস্যা সৃষ্টি করছেন। যেখানে ল্যাংস্টন রিচার্ডকে মোটা অঙ্কের বেতন দেওয়ার জন্য রাজি হয়। ল্যাংস্টন বলে, আপনার কত টাকা চাই? রিচার্ড বলে, আমি আপনাকে হেলিকপ্টার থেকে নিয়ে যেতে চাই। আর এখানেই এপিসোড 4 শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।